আজকের আমরা এই ভিডিওতে জিকের 50টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সামনে পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস পরীক্ষা আসছে, সেগুলোর পার্সপেক্টিভে এই 50টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চলুন দেখি আপনি কতগুলো উত্তর দিতে পারেন। কমেন্ট সেকশানে আপনার অ্যান্সার কতগুলো ঠিক হয়েছে সেটা জানাবেন। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথমে কি প্রশ্ন আসছে। প্রথমে প্রশ্ন হলো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। তাহলে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল না পলাশির যুদ্ধ কত সালে হয়েছে সেটা আপনারা বলুন, আমি ততক্ষণে বলে দিই পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা অর্থাৎ বাংলার নবাব সিরাজ, এবং তার সাথে কার হয়েছিল, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন একজন ব্রিটিশ শাসক। তাহলে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ। আচ্ছা, এই পলাশি জায়গাটা কোথায় অবস্থিত না, এই পলাশি জায়গাটা নদিয়ার কাছে অবস্থিত। তাহলে একটা প্রশ্ন পড়তে পড়তে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। নদিয়ার কাছে অবস্থিত। তাহলে এবার প্রশ্নের উত্তর বলুন, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল। না পলাশির যুদ্ধ 1757 সালের 23শে জুন। 23শে জুন পলাশির যুদ্ধ সংগঠিত হয়। কার মধ্যে, সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। বেশ, তারপরের প্রশ্ন কি আছে, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে স্বীকৃতি পায়। সুন্দরবন হলো পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। এবার সুন্দরবনে শুধু এখানে জিজ্ঞাসা করা হয়েছে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবন স্বীকৃতি পায়, তাই তো। তাহলে এখানে শুধু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা আমাদের মনে রাখলে হবে না, এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে সুন্দরবন আর কি তকমা কত সালে পেয়েছিল। তো সবার প্রথমে আমরা যদি এই পাশে লিখি 1973 সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় 1973 সালে। তারপর 1976 সালে সুন্দরবনকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। তারপর 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ সুন্দরবন আমরা জানি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক, সেটা 1984 সালে ঘোষণা করা হয়। এরপরে 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়। এরপরে 1997 সালে সুন্দরবনের যে অংশটি বাংলাদেশের অন্তর্গত, বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, সেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং এরপরেই হয়ে যায় সুন্দরবন পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম রামসার সাইট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি কী হবে, 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। তারপরে কি প্রশ্ন আছে, তারপরের প্রশ্ন হলো ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন। ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন। ভারতের লোকসভার প্রথম স্পিকার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কে ছিলেন, তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারপরে সুকুমার সেন, তিনি কে ছিলেন, তিনি ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। তাহলে ইনি ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। আচ্ছা, তাহলে এর সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে জি.বি. মাভলাঙ্কার। জি.বি. মাভলাঙ্কার ছিলেন ভারতের লোকসভার প্রথম স্পিকার। ঠিক আছে, তারপরে কি প্রশ্ন আছে, তারপরে প্রশ্ন হলো মানবদেহের বৃহত্তম অঙ্গ বা অর্গান কোনটি। তো মানবদেহের বৃহত্তম অর্গান কোনটি, যকৃৎ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড না ত্বক। তো সঠিক উত্তর হবে ত্বক বা স্কিন। সেটি হলো মানবদেহের সবথেকে বৃহত্তম অর্গান। তারপরে প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম নদী কোনটি। খুবই গুরুত্বপূর্ণ, ভারতের দীর্ঘতম নদী কোনটি, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা নদী নাকি গোদাবরী নদী। গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়, গোদাবরী নদীকে। গোদাবরী নদীকে কি বলা হয়, দক্ষিণ ভারতের
গঙ্গা বলা হয়। আচ্ছা, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদী। গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? না, গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে উৎপত্তি লাভ করেছে এবং সেটি অলকানন্দার নদীর সাথে মিলিত হয়েছে উত্তরপ্রদেশের দেবপ্রয়াগে এবং সেখান থেকে তার নাম হয়ে গেছে গঙ্গা। এই গঙ্গা নদীটি মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে গেছে বাংলাদেশে এবং পদ্মা নামে, এবং আরেকটি ভাগ চলে গেছে ভাগীরথী হুগলি নামে, সোজা গিয়ে মিশছে বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ হয়ে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তাহলে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? না, আত্মীয় সভা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। তাহলে আর্য সমাজটা কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে। তারপরের প্রশ্নটি কি? তারপরের প্রশ্নটি হলো ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার মুম্বাই, কানপুর, কোয়েম্বাটুর না আহমেদাবাদ, কাকে বলা হয়? তাহলে আমরা যদি দেখি, কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। তাহলে কানপুর হলো উত্তর ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুরকে বলা হয় কি? বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। বা বা কি বলা হয়? ভারতের হলিউড বলা হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? ভারতের ম্যানচেস্টার কাকে বলে? না, গুজরাটের রাজধানী আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, তারপরের প্রশ্নটি কি? তারপরের প্রশ্নটি হলো নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? এখানে একটু অপশানগুলো, ফ্রন্টগুলো অন্যরকমভাবে দেওয়া হয়েছে, আমি লিখে দিচ্ছি একবার। 1904, 1901, এগুলো বোঝা যাচ্ছে 1905, এবং এটা হলো 1903। তো কত সালে দেওয়া হয়? না, নোবেল পুরস্কার, নোবেলকে, নোবেল হলো আলফ্রেড নোবেল। তাহলে এই নোবেল অ্যাকচুয়ালি তিনি কে? তিনি হলেন আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল তিনি কি করেছিলেন? না, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ডিনামাইট আবিষ্কার করার জন্য আলফ্রেড নোবেল ফেমাস হয়ে যান। তারপর থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সালে? 1904 সালে, তাই তো। এবার নোবেল পুরস্কার মোট কতগুলো বিষয়ে দেওয়া হয়? না, নোবেল পুরস্কার দেওয়া হয় পদার্থবিদ্যায়। আর কিসে দেওয়া হয়? রসায়নবিদ্যায় দেওয়া হয়। আর কিসে দেওয়া হয়? মেডিসিনে দেওয়া হয়, অর্থাৎ চিকিৎসা শাস্ত্র। আর কিসে দেওয়া হয় নোবেল পুরস্কার? লিটারেচারে দেওয়া হয়। লিটারেচার। আর কিসে দেওয়া হয়? পিস, অর্থাৎ শান্তিতে দেওয়া হয়। এবং পরবর্তীকালে 1969 সাল থেকে অর্থনীতিতেও নোবেল দেওয়া হয়, অর্থাৎ ইকোনমিক্স। তাহলে মোট 6টি বিষয়ের ওপর নোবেল প্রাইজ দেওয়া হয়। এবার এই নোবেল প্রাইজগুলো কোথা থেকে দেওয়া হয়? না, এই 5টি নোবেল প্রাইজ, অর্থাৎ 5টি বলতে তো আপনার এই ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার এবং ইকোনমিক্স, এই নোবেলগুলো দেওয়া হয় নরওয়েজিয়ান কমিটি এটা দিয়ে থাকে, নরওয়েজিয়ান বোর্ড, নরওয়ে থেকে দেওয়া হয়। এবং পিস অর্থাৎ শান্তিতে নোবেলটা দেওয়া হয় সুইডেন থেকে, অর্থাৎ সুইডিশ কমিটি এই নোবেলটা দিয়ে থাকে, শান্তিতে নোবেল। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আমি একটা শর্টসে নিয়ে আসবো যে আমাদের 2025 সালে কে কে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কোন কোন ক্ষেত্রে পেয়েছিলেন, সেটা একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে নিয়ে আসবো। তো সেই ট্রিক্সটি পাওয়ার জন্য আপনারা সকলেই আপনাদের প্রিয় চ্যানেল এক্সাম অরবিটকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়? তাহলে ভারতের যে সংবিধান রয়েছে বা ভারতের যে কনস্টিটিউশন, সেটি হলো পৃথিবীর সবথেকে বড় এবং জটিলতম সংবিধান। এই সংবিধানের একটা ইতিহাস রয়েছে।
তো আমরা জানি যে 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় এবং সেই গণপরিষদ 1947 খ্রিস্টাব্দে সংবিধান রচনার দায়িত্ব দেয় একটা খসড়া কমিটির ওপর, যে খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। এই খসড়া কমিটি 2 বছর 11 মাস 18 দিনের মধ্যে 6.3 মিলিয়ন টাকা খরচ করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ভারতের সংবিধান প্রস্তুত করেন এবং এই সংবিধান প্রস্তুত করার পর সেটি 1949 সালে 26শে নভেম্বর সেটি গণপরিষদের হাতে তুলে দেন, অর্থাৎ গণপরিষদ সেই সংবিধানকে গ্রহণ করেন এবং তার পরের বছর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়। ঠিক আছে, তাহলে আমাদের ভারতের সংবিধান গণপরিষদের দ্বারা কবে গৃহীত হয় না 1949 সালে 26শে নভেম্বর। মনে থাকবে 1949 সালে 26শে নভেম্বর। সেই জন্যেই এই দিনটাই পালন করা হয় সংবিধান দিবস এবং 26শে জানুয়ারি পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। এবার বিষয়টা হচ্ছে 26শে জানুয়ারিকেই কেন নির্বাচন করা হয় না, সেটা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে 1929 সাল। 1929 সালে জওহরলাল নেহরু রাভি নদীর তীরে লাহোর অধিবেশনের সময় পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। এই পূর্ণ স্বরাজের দাবিটি তিনি করেছিলেন 26শে জানুয়ারি। তাই 26শে জানুয়ারি দিনটিতেই সংবিধানকে কার্যকারী করা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আমি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা নতুন তোমরা গিয়ে একবার দেখে নেবে। একবার ট্রিক্সগুলো পড়লেই সব মাথায় সেট হয়ে যাবে। যারা ট্রিক্সগুলো দেখেছো তারা অলরেডি উত্তর দিয়ে দিয়েছো। তাহলে এই বক্সা এটা কোথায় রয়েছে? এই ব্যাঘ্র প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে। তাহলে এই বক্সা ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? না, এটি অবস্থিত আলিপুরদুয়ারে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? সুন্দরবনটি অবস্থিত কোথায়? দক্ষিণ 24 পরগনায়। বেশ, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 20.95%। এটা হলো অক্সিজেনের পরিমাণ। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো 0.03%, অর্থাৎ এটি হলো CO2-র পরিমাণ। তাহলে সঠিক উত্তর কী হবে? নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? না 78.08% রয়েছে বাতাসের মধ্যে নাইট্রোজেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সিলিকন ভ্যালি। তাহলে আমরা যদি হায়দ্রাবাদ দেখি, অপশন এ, হায়দ্রাবাদকে বলা হয় বিরিয়ানি শহর বা হাইটেক সিটি বলা হয়। হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে। নিজামদের শহর বলা হয় হায়দ্রাবাদকে। চেন্নাইকে কি বলা হয়? চেন্নাইকে বলা হয় সবুজ নগরী। তাহলে সবুজ নগরী কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয় সবুজ নগরী। আচ্ছা, তাছাড়াও কি বলা হয়? তাছাড়াও চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? না, সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। তাছাড়াও বেঙ্গালুরুকে বলা হয় ভারতের উদ্যান নগরী। এই বেঙ্গালুরু কোন রাজ্যে অবস্থিত? বেঙ্গালুরু অবস্থিত কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে অবস্থিত বেঙ্গালুরু। তারপরের প্রশ্ন হলো কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেছিলেন? তাহলে কুতুব মিনারের থেকে আমাদের অনেক প্রশ্ন হয়। যেমন কুতুব মিনার আমরা সাধারণত দেখব কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কে? কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কিসের জন্য? না, কুতুবউদ্দিন আইবক ওনার যে গুরু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন। ঠিক আছে, এরপরে দেখা যায় কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করছেন কে? তাহলে কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করছেন ইলতুৎমিশ। এবার কুতুব মিনারে
তখন 4টা মিনার ছিল, অর্থাৎ 4টা ফ্লোর ছিল। কুতুব মিনারে 5 নাম্বার ফ্লোরটা কে যোগ করছেন? না 5 নাম্বার ফ্লোর যোগ করছেন কে? ফিরোজ শাহ তুগলক। এবার একটা সময় বজ্রবিদ্যুতের সময় কুতুব মিনারের কিছুটা অংশ ভেঙে পড়ে, তাই এই ভাঙা অংশটা মেরামত কে করেছিলেন? সিকান্দার লোদি। সিকান্দার লোদি। তাহলে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন ইলতুৎমিশ। পঞ্চম যে ফ্লোর সেটা বানিয়েছেন ফিরোজ শাহ তুগলক এবং মেরামত করেছেন সিকান্দার লোদি। এই কুতুব মিনার কোথায় অবস্থিত? এই কুতুব মিনার অবস্থিত দিল্লিতে। ইউনেস্কো 1993 সালে কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তাহলে কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় 1993 সালে। আচ্ছা, এবার আলাউদ্দিন খলজি তিনি কি করেছিলেন? তিনি বানিয়েছিলেন আলাই মিনার এবং আলাই দরজা, অর্থাৎ আলাই দিয়ে যেগুলো আছে সেগুলো বানিয়েছিলেন আলাউদ্দিন খলজি। আলাই মিনার এবং আলাই দরজা, যদিও সেগুলো বেশি দিন টিকেনি, তিনি কুতুব মিনারকে কপি করার চেষ্টা করেছিলেন। বেশ, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কি? তাহলে সামরিক যদি বলা হতো, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হবে পরমবীর চক্র। সামরিক বললে হবে পরমবীর চক্র, কিন্তু এখানে বলা হয়েছে বেসামরিক। তাহলে বেসামরিক সম্মান কোনটি? বেসামরিক সম্মান হলো ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো ভারতরত্ন। ঠিক আছে, এর পরের প্রশ্নটি কি আছে? এর পরের প্রশ্নটি হলো সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটি? শুক্র। শুক্রকে কি বলা হয়? শুক্রকে বলা হয় উষ্ণ গ্রহ। শুক্রকে কি বলা হয়? শুক্রকে বলা হয় উষ্ণ গ্রহ। সৌরজগতের উষ্ণ গ্রহ হলো শুক্র। নেপচুনকে বলা হয় সৌরজগতের সবুজ গ্রহ। সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় নেপচুনকে। মঙ্গলকে বলা হয় সৌরজগতের লাল গ্রহ। লাল গ্রহ বলা হয় কাকে? মঙ্গলকে। এবার সৌরজগতের মোট কতগুলো গ্রহ আছে? সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। এগুলো হলো 8টি গ্রহ। আর বামন গ্রহ কতগুলো আছে? বামন গ্রহ আছে 5টি। সেই 5টি কি কি? এরিস, সেরেস, হাওহাও, মাকে মাকে। তাহলে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ, সব থেকে কাছে সূর্যের। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে। তারপরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বললে কি হবে? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো কি? সাদা ধলাযুক্ত মাছরাঙা। তাহলে আমরা পশ্চিমবঙ্গের রাজ্য পাখিটা জেনে নিলাম, সাদা গলাযুক্ত মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ যদি বলা হয়, উত্তর কী হবে? ছাতিম। রাজ্য গাছ হলো ছাতিম। এবার পশ্চিমবঙ্গের যদি বলা হয় রাজ্য পশুর নাম কি, তাহলে সেক্ষেত্রে কি উত্তর হবে? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। এবার যদি বলা হয় পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, অর্থাৎ যেটাকে আমরা বলি শিউলি ফুল, তাই না? ঠিক আছে, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? না এক বাক্যে উত্তর হবে 5ই জুন। কারণ 1 ডিসেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে, তাই না? 22 এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস, অর্থাৎ আমাদের পৃথিবীর জন্মদিন সেদিন, তাই না? ধরিত্রী দিবস। 16ই সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস। তাহলে এই দিবসগুলো পড়তে হবে। বিশ্ব খাদ্য দিবস। 5ই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে,
আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। তাহলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? না, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় বলেছে, তাই চক্রবর্তী রাজা গোপালচারী। এবার যদি এখানে ভারতীয় না থাকতো, যদি বলা হতো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন উত্তর কী হতো? মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে। জওহরলাল নেহরু কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাই না? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট। প্রথম প্রেসিডেন্ট। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে না, কোন ধাতুকল্প বা মৌলকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার কাকে বলা হয়? পারদকে বলা হয় কুইক সিলভার। তাহলে পারদ মৌলকে কি বলা হয়? কুইক সিলভার বলা হয়। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? তাহলে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? না, 1950 সালে আমাদের সংবিধান গঠিত হবার পর 1952 সালে গঠিত হয় ভারতের পরিকল্পনা কমিশন। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আচ্ছা, আমাদের বর্তমানে এই প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করা হয়েছে এবং এর নাম রাখা হয়েছে নীতি আয়োগ। তাহলে এর নাম বর্তমানে কি? নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা কবে থেকে শুরু হয়? এটা 2015 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়। অর্থাৎ প্ল্যানিং কমিশন বা পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো আপনারা পড়েছেন, সেগুলোর পরিবর্তে এখন নীতি আয়োগের নাম রাখা হয়েছে। এগুলো প্রত্যেক 1 বছরের জন্য, তারপরে এটা আবার নতুন করে গ্রহণ করা হয়। এর শুরু হয় 2015 সালে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? না, পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। তারপরে হয় একজন ভাইস চেয়ারম্যান এবং আরেকজন হন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তাহলে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয় 1948 সালে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভা। তাহলে হু, এছাড়াও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এদের দুজনেরই সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনিভা, তাই তো? আচ্ছা, এবার নিউ ইয়র্ক কার কার সদর দপ্তর? ফ্রান্সের প্যারিস কার সদর দপ্তর? ইউনেস্কোর সদর দপ্তর। ইউনেস্কোর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিস। আচ্ছা, নিউ ইয়র্ক কার কার সদর দপ্তর? না, নিউ ইয়র্ক হলো ইউনিসেফ, ইউএনও, এগুলো সদর দপ্তর হলো নিউ ইয়র্ক। আর ওয়াশিংটন ডিসি কার সদর দপ্তর? না, যেগুলো ব্যাংক রিলেটেড আছে, যেমন আইবিএম বা ওয়ার্ল্ড ব্যাংক, এদের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, এর। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন? তাহলে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? রাষ্ট্রপতি। লোকসভার স্পিকারকেও রাষ্ট্রপতি পাঠ করান। প্রধানমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এবার বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? না, চোখ বন্ধ করে আমরা কি বলবো? ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ, তাই তো? ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত। তারপরে প্রশ্ন কি, শূন্য স্থানে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? তাহলে প্রতি সেকেন্ডে না বলে যদি এইভাবে দিত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলে দিতাম। কিন্তু এখানে তো জাস্ট যেটা আমাকে করতে হবে, 3-এর সাথে 10⁸ যদি থাকে, সেটা গুণ করলে কত হয় সেটা আমাকে লিখতে হবে। তাহলে সেটা কত হবে? শূন্যস্থানে আলোর গতিবেগ কত? 3 লক্ষ কিলোমিটার। শূন্যস্থানে আলোর গতিবেগ হলো 3 লক্ষ কিলোমিটার। ঠিক আছে।
তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো সতীদাহ প্রথা কে আইন করে রদ করেছিলেন? সতীদাহ প্রথা যিনি এটা রদ করেছিলেন ওনাকে বলা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষার জনক। তাহলে তিনি কে? তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এবার লর্ড রিপন কি করেছিলেন? না, লর্ড রিপন তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়েছে। আচ্ছা, তারপরে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তাহলে জাতীয় উদ্যানের ভিডিওটা যারা দেখেছে তারা চোখ বন্ধ করে এবার উত্তর দিবে, তাই তো? শুধু নামটাই শুনে। কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত, তাই না? ট্রিক্সটা আমি যেটা বলেছিলাম, কানহা সঞ্জয় মাধব, এমপির বান্ধব, মুখে 7 পান যায় পঞ্চবান। তাহলে এই যে ট্রিক্সটা পড়েই কিন্তু খুব সহজেই মুখস্থ থাকবে মধ্যপ্রদেশের যতগুলো জাতীয় উদ্যান আছে সেগুলো সবকটা। তারপরের প্রশ্ন কি? কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? তাহলে ভিটামিন এ এর অভাবে যে রোগটা হয় সেটি হলো রাতকানা। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তাই না? ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগটি। এবং ভিটামিন ডি এর অভাবে হয় কোন রোগটি? রিকেট। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট বা অস্টিওমেলিওসিয়া, এগুলো হয় ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ বা রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তাহলে ভারতের পার্লামেন্টে উচ্চসভা বা রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? না, আমরা যদি দেখি লোকসভার স্পিকার তিনি কিসের সভাপতিত্ব করেন? তিনি শুধুমাত্র লোকসভার সভাপতিত্ব করেন। লোকসভার তিনি স্পিকার। তাহলে এখানে বলা হয়েছে উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? না, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি তার সভাপতিত্ব করেন। ঠিক আছে, তারপরে হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা সুপেয় জলের হ্রদের নাম কি? তাহলে যদি পৃথিবীর বলা হতো, পৃথিবীর বৃহত্তম সুপিরিয়র জলের হ্রদ হলো মিষ্টি জলের হ্রদ হলো সুপিরিয়র, তাই তো? এবার ভারতের মিষ্টি জলের হ্রদের নাম কি? চিল্কা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, তাহলে এটা তো হবে না, লবণাক্ত জলের হ্রদ। তাহলে সঠিক উত্তর কী হবে? সম্বর কোথায় আছে? রাজস্থানে আছে। ডাল কোথায় আছে? ডাল আছে হিমাচল প্রদেশে। তাহলে সঠিক উত্তর হবে উলার হ্রদ। উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, আপনারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন, এর মানে এই অর্থটা পুরো ক্লিয়ার যে আপনারা সবাই সিরিয়াস স্টুডেন্ট। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। অসাধারণ সব টিক্স সমেত আপনারা ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? তারপরে হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এই আমি অপশানগুলো আরেকবার লিখে দিচ্ছি। 1910, না 1905, নাকি 1909, নাকি 1913? বলুন কত সালে পেয়েছিলেন? ঠিক বলেছেন, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এবং এর মাধ্যমে তিনি হয়ে গেছিলেন এশিয়ার প্রথম নোবেল প্রাপক ব্যক্তি। তাহলে এশিয়া থেকে প্রথম নোবেল কে পেয়েছিলেন? বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। তারপরের প্রশ্নটি কি? তারপরের প্রশ্ন হলো কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত? কাজিরাঙা সবাই জানে, রয়্যাল বেঙ্গল টাইগার কিসের জন্য বিখ্যাত? কোন জাতীয় উদ্যান বিখ্যাত? না সুন্দরবন। সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? সুন্দরবন। আচ্ছা, এশিয়ান সিংহ কোথায় পাওয়া যায়? এশিয়ান সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যতে। তাহলে কাজিরাঙাতে কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙা বিখ্যাত হলো এক শৃঙ্গ গন্ডারের জন্য। তাহলে এক শৃঙ্গ গন্ডারের জন্য কি বিখ্যাত? কাজিরাঙা জাতীয় উদ্যান।
তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? তাহলে লোকসভায় সদস্য সংখ্যা কতজন হয়? লোকসভায় সদস্য সংখ্যা হয় 543 জন, তাই তো? এংলো ইন্ডিয়ানদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে অনাস্থা প্রস্তাব আনতে ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন হয়? ন্যূনতম 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়, তাহলেই লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা সম্ভব। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো জীবনদায়ী ওষুধ পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? না এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন বসন্ত রোগের টিকা। তাহলে পেনিসিলিনটা আবিষ্কার করেছিলেন কে? এটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। তারপরের প্রশ্ন হলো ভারতের লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন হয়? তাহলে লোকসভার সদস্যদের আমরা কি বলি? লোকসভার সদস্যদের আমরা বলি এমপি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। আর বিধানসভার সদস্যদের আমরা কি বলি? এমএলএ, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই লোকসভার সদস্য বা এমপি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? না 25 বছর। তাহলে এমপি এমএলএ এগুলোর 25 বছর বয়সের প্রয়োজন হয়, কিন্তু 21 বছর বয়স প্রয়োজন হয় পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য। ঠিক আছে, এবং 35 বছর প্রয়োজন হয় কিসের জন্য? 35 বছর প্রয়োজন হয় রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হওয়ার জন্য। তারপরের প্রশ্ন হলো শিখ ধর্মের প্রবক্তা গুরু নানকের জন্ম কোথায়? তাহলে শিখ ধর্মের প্রবর্তককে গুরু নানক। গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? না তিনি জন্মগ্রহণ করেছিলেন তালবান্দিতে। কোথায়? তালবান্দিতে জন্মগ্রহণ করেছিলেন গুরু নানক। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো ভারতের বিখ্যাত হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? তাহলে হীরাকুদ বাঁধ এটি কোথায় রয়েছে? এটি রয়েছে উড়িষ্যাতে। এটি হলো ভারতের দীর্ঘতম বাঁধ হলো ভারতের হীরাকুদ বাঁধ। যদি বলা হয় বৃহত্তম বাঁধ তাহলে কি হবে? সেটি হবে ভাকরা নাগাল বাঁধ। এবং যদি বলা হয় উচ্চতম বাঁধ তাহলে হবে তেহরি বাঁধ। তাহলে এখানে আমার প্রশ্ন, ভারতের বিখ্যাত হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? গোদাবরী নদী, কৃষ্ণা নদী, মহানদী না নর্মদা নদী? তাহলে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে মহানদীর ওপর। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে মোট হাড়ের সংখ্যা কতগুলো? যারা প্রাপ্তবয়স্ক তাদের কঙ্কালে মোট হাড়ের সংখ্যা কতগুলো? তাহলে প্রাপ্তবয়স্ক যারা হয় তাদের কঙ্কালে মোট হাড়ের সংখ্যা হয় 206টি। মোট হাড়ের সংখ্যা কতগুলো? 206টি। বাচ্চাদের একটু বেশি থাকে, 300টি থাকে। কেন? কারণ সেই বাচ্চাদের যে কশেরুকা বা ভার্টিব্রা, অর্থাৎ যেটাকে আমরা বলি শিরদাঁড়া, সেখানে 26টার পরিবর্তে বেশি হাড় থাকে। পরবর্তীকালে যখন বয়স বাড়ে তখন সেখানে নতুন হাড়, যে হাড়গুলো থাকে সেগুলো জয়েন্ট লেগে 26টা হাড়ে চলে আসে। তারপরের প্রশ্ন হলো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? তাহলে জায়গাটার নাম হচ্ছে নাগুর। জায়গাটার নাম কি? নাগুর। এই নাগুরটা কোথায় আছে? না এই নাগুরটা আছে রাজস্থানে। তাহলে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম চালু হয় কোথায়? রাজস্থানের নাগুরে। এবারে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা কত সালের একবার সংশোধন করা হয়? এটা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটা শুরু হয়। ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা কতগুলো স্তরের রয়েছে? না ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা 3টে স্তর আছে। 3টে স্তর কি কি? না প্রথমে হলো গ্রাম পঞ্চায়েত, তারপরে হলো পঞ্চায়েত সমিতি, তারপরে হলো জেলা পরিষদ। ঠিক আছে, তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এগুলো হলো 3টে পঞ্চায়েতের রাজে 3টে স্তর। ঠিক আছে, তারপরে হলো কম্পিউটারের জনক কাকে বলা হয়? অর্থাৎ ফাদার অফ কম্পিউটার, হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজকে বলা হয় কি? কম্পিউটারের জনক। তাহলে আপনারা এতক্ষণ আছেন চ্যানেলের সাথে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এগুলো খাতাতে নোট ডাউন করতে পারেন বা কুইক আরেকবার ভিডিওগুলো দেখে রিভিশন করে নিতে পারেন, এবং আমাদের এক্সাম অরবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তাহলে নিত্য নতুন ভিডিও এভাবেই আপনাদের জন্য আপলোড হতে থাকবে।
তারপরে প্রশ্ন হলো গৌতম বুদ্ধ কোথায় বোধি বা পরম জ্ঞান অর্জন করেছিলেন? তো গৌতম বুদ্ধ একটা গাছের নিচে বসে এই জ্ঞানটা অর্জন করেছিলেন। গাছটির নাম ছিল পিপল। এই পিপল গাছটির বর্তমান নাম হলো বোধিবৃক্ষ। কি নাম বর্তমানে? এর নাম হলো বোধিবৃক্ষ। ঠিক আছে। এবং তিনি যে বাড়ি ছেড়েছিলেন সেই বাড়ি ছেড়ে যাওয়াটাকে বলা হয় 29 বছরে মহাবিনিষ্ক্রমণ, এবং তিনি মারা গিয়েছিলেন সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। তাহলে গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন? না, গৌতম বুদ্ধ বোধগয়ায়, যেটাকে এখন বলা হয় বুদ্ধগয়া, আমরা অনেকে বুদ্ধগয়া বলি। আচ্ছা, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী গ্রাম, নেপালের একদম হিমালয়ের পাদদেশে। এই লুম্বিনীর কপিলবস্তু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। সারনাথে তিনি কি করেছিলেন? সারনাথে প্রথম ধর্ম প্রচার করেছিলেন, এবং এই যে কুশিনগরে, এখানে তিনি মারা যান। ঠিক আছে। তারপরে প্রশ্ন কি পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? তাহলে আমাদের দেখতে হবে কর্কট ক্রান্তি রেখা যেমন ভারতবর্ষের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, ঠিক তেমনভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার ওপর দিয়ে গেছে। সেগুলো কি কি? না, সেগুলো হলো প্রথমে পুরুলিয়া, হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হচ্ছে, তো আমি সংকেতে লিখে দিচ্ছি। প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া, তারপর ইস্ট বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, তারপর ওয়েস্ট বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান, এবং সর্বশেষ হলো নদিয়া। এই 5টি জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাহলে এখানে আমার অপশান কোনটা আছে? নদিয়া আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? নদিয়া। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হলো সুস্থ মানুষের রক্তে পিএইচ এর মান কত? পিএইচ অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ এর মান কত? না, সুস্থ মানুষের রক্তে পিএইচ এর মান হলো 6.4 থেকে 6.8। ঠিক আছে, এটা হলো সুস্থ মানুষের রক্তে পিএইচ এর মান। তারপরে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সর্বোচ্চ সীমা কত? তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সর্বোচ্চ সীমা হলো 65 বছর। তারপরে প্রথম পানিপথের যুদ্ধ হয় কত সালে? তাহলে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? না, প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। তাই তো, দৌলত খা লোদি এবং আলম খা লোদি তারা বাবরকে ইনভাইট করেছিল। তাহলে এই বাবর এবং ইব্রাহিমের মধ্যে যুদ্ধ হয়, জয়ী হয় কে? বাবর। এটাকেই বলা হয় পানিপথের প্রথম যুদ্ধ। এটা হয়েছিল কত সালে? এটা হয়েছিল 1526 সালে। 1526 সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ। তারপরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? না, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী আমি বলেছিলাম দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? গোদাবরীকে। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। তারপরের প্রশ্ন হলো লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড। তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রাস অক্সাইড। তারপরের প্রশ্ন হলো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তাহলে বর্তমানে ভারতের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আগে এটি ছিল 7টি। সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনীতে এই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়। এটা ছিল 31 নম্বর ধারাতে। ঠিক আছে। তারপরের প্রশ্ন হলো প্রতি বছর কোন তারিখ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়? তাহলে প্রতি বছর 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। 7ই এপ্রিল কি পালন করা হয়? 7ই এপ্রিল পালন করা হয় বিশ্ব চিকিৎসা দিবস বা হেলথ ডে। তারপরের প্রশ্ন হলো ভারতের অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কে গঠন করেন? তাহলে এটা সোজা উত্তর, সব কিছু গঠন করবে কে? রাষ্ট্রপতি গঠন করবেন। তারপরের প্রশ্ন আর নেই। 50টি প্রশ্ন একদম কমপ্লিট। তাহলে এই 50টি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ভিডিওর যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমরা এর পার্ট 2 নিয়ে আসবো। তাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকেও শেয়ার করে দাও। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটার পাশে থাকো। ঠিক আছে, এতটাই।